আমাদের নবীন উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রোডাক্ট উৎপাদন করে, ম্যানুফ্যাকচার করে, তাদের উৎপাদিত পণ্যের দাম নির্ধারণের ভুল হওয়ার কারণে অনেক কোম্পানি কিন্তু স্টার্ট আপ থেকে শেষ হয়ে যায় এবং তারা সাস্টেইন করতে পারে না। এর কারণগুলো কি, আসলে কিভাবে পণ্যের দাম নির্ধারণ করলে বিজনেসটা সাস্টেনেবল হতে পারে, বিজনেসটা লাভজনক হতে পারে এবং বিজনেসটা প্রসারিত হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে একটা গল্প আপনাদেরকে শোনাতে চাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জীবনের গল্প, যেটি আসলে আপনার এই রিলেটেড বিষয়গুলোকে বুঝতে সহজ করবে এবং কাজে লাগবে। তাই বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 20 সালের একটি গল্প, যখন করোনা মহামারী একদম শেষ সময়ের দিকে বাংলাদেশে, সেই সময়টাতে আসলে যেটি হচ্ছিল যে অনলাইন বিজনেসগুলো খুব ভালো হচ্ছিল, বিশেষ করে গ্রুপ ভিত্তিক বিজনেসগুলো, বিভিন্ন গ্রুপের মাধ্যমে যারা বিজনেস শুরু করছিলেন, অর্গানিক বিভিন্ন প্রোডাক্টের বিজনেস, সেগুলো কিন্তু খুব ভালো হচ্ছিল। ঠিক সেই সময় আমি একটু ভিন্ন আইডিয়া নিয়ে, ভিন্ন চিন্তা করে, যেহেতু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল বাজারে, আমি আচার, অর্গানিক আচার তৈরি, এমনিতে আচার তো মার্কেটে অনেক পাওয়া যায়, বিভিন্ন বড় বড় কোম্পানির আচার আছে, কিন্তু অর্গানিক আচার তৈরি তখন একটা ছিল না। সেই অর্গানিক আচার তৈরি বিজনেসটা আমি আসলে শুরু করি। আচার তৈরি বিজনেসটা শুরু করার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমি আচার প্রচুর পছন্দ করি এবং নিজেও বানাতে পারি। আমার মনে হচ্ছিল যে এটা আমি খুব ভালো বানাতে পারবো এবং সেলও করতে পারবো। আলটিমেটলি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছিল, খুব ভালো আচারও তৈরি হয়েছিল এবং ভালো সেলও হয়েছিল, মানুষ প্রশংসা করছিল সে আচারে। ঠিক একই সময় যেহেতু গ্রুপ ভিত্তিক বিজনেস ছিল, যে যার মতো করে আসলে বিজনেস করছিল, তখন আমি যখন সেটা উৎপাদন করলাম এবং সেটা তৈরি করার পরে মার্কেটে আনলাম, প্রমোশন করলাম, সেল করলাম, এর 1 সপ্তাহ 15 দিনের মধ্যে অন্যরাও এটাকে সেলের পর্যায়ে নিয়ে গেল, অন্যরা সেটা উৎপাদন করে প্যাকেটজাত করে বাজারে ছাড়তে শুরু করলো। কিন্তু যেটা সমস্যা দেখা দিল সেটি হচ্ছে, ধরুন আমি একটা আচার কথা বলি, যেমন রসুনের আচার একটা আইটেম ছিল আমার। সেই আচারটা আসলে আমি তৈরি করতাম একদম দেশি ছোট রসুন যেটা আছে সেটা ছিলে, তারপর সেটা দিয়ে সেই আচারটা তৈরি করতাম এবং সেখানে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতাম একদম প্রিমিয়াম কোয়ালিটির, ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতাম একদম ন্যাচারাল, যার কারণে কিন্তু এটা আমার প্রোডাকশন কস্টিং সেটা আমার বেড়ে যেত, সেটাও বাড়তো এবং প্রোডাক্টের মানও ভালো থাকতো। সেই একই ক্ষেত্রে কিন্তু অন্যরা যারা বিজনেস শুরু করলেন, তারা যেটা করলেন যে ইন্ডিয়ান যেই রসুনটা আছে, বড় রসুনের কোয়া, সেটা দিয়ে করা শুরু করলেন। সেটা তারা চিনতেন না, এখানে কষ্ট কমে যেত। তারা দেখা গেছে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো হয়তো অতটা প্রিমিয়াম ব্যবহার করতেন না, যার কারণে কিন্তু কষ্ট কমে যেত। এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল মূল্যমান নির্ধারণ, আসলে যার কারণে আসলে আমাদের বিজনেসটাও সাস্টেনেবল হয়নি, তাদেরটাও সাস্টেনেবল হয়নি, এই বিজনেসটা আসলে কমে গিয়েছে। সেটা কেমন ছিল সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। আমি যেহেতু আমার একটা প্রোডাক্টের কস্ট আমি উৎপাদনের ক্ষেত্রে লেগেছে, সেখানে আসলে আমার কতটুকু খরচ হয়েছে, প্রোডাক্ট খরচ হয়েছে, সেই সাথে আমি কিন্তু অন্যান্য জিনিসগুলো অ্যাডজাস্ট করছিলাম। সেটা এখানে আমি 2 জন লোক ব্যক্তিকে আমি কাজ করালে সেখানে আমার কস্ট কেমন হতে পারে, আমার রিটেলাররা যে লাভ করবে সেই কস্ট আমার এখানে ধরতে হচ্ছিল, আমাদের প্যাকেজিং কস্টটা ধরতে হচ্ছিল, আরো বিভিন্ন কস্ট, যেমন ড্যামারেজ কস্ট আছে, সেল হবে না, বাদ হয়ে যাবে, পচে যাবে, সেগুলো কিন্তু এই উৎপাদন কস্টের মধ্যেরই একটা অংশ, সেগুলো কিন্তু ধরতে হয়। তো আমি যেহেতু বিজনেসটি আগে থেকেই মোটামুটি একটা অভিজ্ঞতা ছিল আমার, যার কারণে কিন্তু আমি সেই বিষয়গুলো এখানে অ্যাডজাস্ট করেছিলাম। আর যারা নতুন করে আসলেন তারা যেটি করলেন সেটি যে খুব কম লাভে একটা প্রোডাক্ট আসলে তারা বাজার থেকে কিনে উৎপাদন করে যতটুকু কস্ট হয়েছে সেই কস্টের কিছু লাভ ধরে তারা বিক্রি করে দিলেন। তখন কিন্তু ভালো মানের হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমার প্রোডাক্টের বিক্রয় মূল্যগুলো বেশি থাকার কারণে বাজারে সেল কমে গেল, যার কারণে তাদেরটাও সাস্টেনেবল হলো না, আমাদেরটাও সাস্টেনেবল হলো না। এখন আসুন যে আসলে এটা কি মানের হলে বা একটা প্রোডাক্ট উৎপাদনের পরে সেই প্রোডাক্টের কস্টটা, সেই প্রোডাক্টের বিক্রয় মূল্যটা আসলে কতটুকু হলে আপনার বিজনেস সাস্টেন করতে পারে সেই বিষয়ে আলোচনা করি। দেখুন, $1 যদি উৎপাদন কস্ট হয়, $10 থেকে $12 বিক্রয় মূল্য রাখতে হবে। কেন রাখতে হবে? সেখানে আপনি রিটেলারকে দিতে হবে, সেখানে আপনার ভ্যাট ট্যাক্স আছে, সেখানে প্যাকেজিং কস্ট আছে, সেখানে আপনার ম্যানুফ্যাকচার কস্ট আছে, সেখানে আপনার প্রমোশন কস্ট আছে, সেখানে আপনার ড্যামারেজ কস্ট আছে। এই সবগুলো হিসাব বিবেচনা করে কিন্তু আপনাকে সেই প্রোডাক্টটার মূল্যমান নির্ধারণ করতে হবে। যদি সেটি না করতে পারেন তাহলে আপনার বিজনেসটা সাস্টেনেবল করবে না। সুতরাং এতগুলো কথার মূল কথাটি যে আপনি যদি প্রোডাক্টটা যখন উৎপাদন করবেন, সেই প্রোডাক্টের উৎপাদন কস্ট হিসাব করে যদি মূল্যমান নির্ধারণ করেন, তাহলে আপনার বিজনেসটা সাস্টেনেবল হবে না। এই সবগুলো যখন একত্র করে আপনি একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য নির্ধারণ করবেন, তখনই কিন্তু আপনার বিজনেসটা সাস্টেনেবল পর্যায়ে যাবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই বিবেচনা রাখতে হবে যেন আপনার প্রোডাক্ট যদি উন্নত মানের হয় তাহলে সে অনুযায়ী দাম হবে, আর যদি প্রোডাক্ট এভারেজ হয়
মার্কেট প্রাইস অনুযায়ী প্রোডাক্ট হয়, তাহলে মার্কেট প্রাইস অনুযায়ী আপনার প্রোডাক্টের মূল্যমান নির্ধারণ করতে হবে। তবে আমি আপনাদের জন্য যে পরামর্শটা রাখবো সেটি হচ্ছে মার্কেট প্রাইস অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করার চেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারেন। সেক্ষেত্রে আপনি অন্যদের থেকে বিজনেসে এগিয়ে থাকবেন, যদিও আপনার প্রোডাক্টের দাম বেশি হয়। দেখা হবে আরও কোনো বিজনেস আইডিয়া নিয়ে, আরও কোনো বিজনেসের কথা নিয়ে। ততক্ষণ আপনারা পেজটিকে লাইক করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে ফলো করতে পারেন। বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার বিজনেস আরও বেশি সাস্টেনেবল হোক সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।